আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণাভিলা, একই সঙ্গে ফেসবুক লাইভ। আজকের বাংলাদেশে প্রতিদিন কি ঘটনা ঘটবে তো একদিন আগে অনুমান করা যায় না। যেমন ধরুন, গত সপ্তাহে 21 বইমেলা উদ্বোধনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুক লাইভে একটা পোস্ট দিয়েছিলেন, ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দেওয়ার পর ওই ডাস্টবিনে তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেটা কোটি কোটি মানুষকে সমালোচনা করতে সুযোগ করে দেওয়া। প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব, উনি তো কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ না, উনি অন্তরীণ সরকারের একজন উপদেষ্টার সচিব, প্রেস সচিব। তার দৌড় কতটুকু, উনি তার ভিতরে থাকাই তার ছেলেও ছিল, কিন্তু একটি বিতর্কের জন্ম দিলেন এবং সেই বিতর্কটা ইচ্ছাকৃত। এবং এইরকম ইচ্ছাকৃত বিতর্ক আমরা প্রতিদিনই দুই একটা দেখতে পারি। তো এখন ধরেন, গতকালের বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া, তো এটা হয়তো কিছু মানুষকে আশাহত করছে, মর্মাহত করেছে যে এরকম একটা ঘটনা না ঘটলেও পারত। কিন্তু দেখা যাচ্ছে এটা, আমি মনে করি, ইতিহাসেরই পুনরাবৃত্তি। কারণ এখানে যেমন বঙ্গবন্ধুর হাজারো স্মৃতি বিজড়িত আছে, 71 অনেক স্মৃতি বিজড়িত আছে, ঠিক তেমনিভাবে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িতেও এরকম কিছু ঘটনার স্মৃতি বিজড়িত ছিল। কিন্তু হাসিনা সেটা প্রতিহিংসা পরায়ণ হইয়া তাকে ওখান থেকে উচিত করেছেন। ওটা না করলেও পারতেন। এখন আমি একটার সাথে একটা তুলনা সেটা বলি না, মানে ইতিহাসের পুনরাবৃত্তি। যেমন একই মানুষ যখন ওই জিনিসটা প্রত্যক্ষ করছেন, একই ব্যক্তি আবার এই গতকালকে এটা প্রত্যক্ষ করছেন, তো তাদের মানে স্বাভাবিকভাবে সব বিষয়গুলো আসবে পাশাপাশি। আবার শেখ হাসিনার প্রসঙ্গ ধরি, তিনি যদি প্রতিহিংসা পরায়ণ না হতেন, রাজনীতিতে যদি প্রতিপক্ষকে এরকম নির্দয়ভাবে দমন পীড়ন না করতেন, তাহলে তো তার এইরকম শোচনীয় পরাজয় এইভাবে পরাজিত হয়ে এবং দেশ ত্যাগ করা লাগতো না। এবং গণতন্ত্রের রাষ্ট্রে যেভাবে সরকার একদল যায় একদল আসে, এক পার্টি শাসন ক্ষমতা নেয়, অন্য পার্টি বিরোধী দলে থাকে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক নিয়মকে তিনি অস্বাভাবিক করছিলেন তার প্রতিহিংসা এবং একচ্ছত্র ক্ষমতা থাকার জন্য। এখন এই আমরা যদি একটু গোড়ার দিকে যাই, সেই 71 পরবর্তীতে 71-এ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, আওয়ামী লীগ অস্থায়ী সরকার গঠন করছিলেন, সেটা ঠিক আছে। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রকম ঘটনা পরিক্রমা ঘটেছে, ওগুলো সব ঠিক আছে, কারণ এরকম ঘটনা ঘটে। স্বাধীনতা পরবর্তী সময় বঙ্গবন্ধুর সেই তার এককভাবে আওয়ামী লীগ দ্বারা সরকার গঠন করা তো ওই সময় তার উচিত ছিল না। কারণ মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন জেলে অন্তরীণ, দেশটা পরিচালনা করছে অস্থায়ী মুজিব সরকার। সেক্ষেত্রে জানি যে আওয়ামী লীগের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করছেন কোনো এবং দেশের সম্পূর্ণ স্বাধীনতাকামী সকল দল এই যুদ্ধে প্রত্যেক অংশগ্রহণ করছে, সাধারণ পাবলিক অংশগ্রহণ করছে, একটা জনযুদ্ধে পরিণত হয়েছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী তো সময় তো বঙ্গবন্ধু সবার অবদানকে মূল্যায়ন করা উচিত ছিল, সেটা যেমন করেন নাই, যার জন্য তার ক্ষমতা রাজনৈতিক শাসন আমলে যখন তারা বিরোধী পক্ষে গেছিলেন, বিরোধীদের মতামতকে উপেক্ষা করছিলেন, তখন তারা নতুন তার দল মধ্যে তাদের আওয়ামী লীগের মধ্যে থেকেই যেমন ভিন্ন একটা দল গঠন তৈরি হলো জাসদ।
তারা তো এক সময় জাসদ ছাত্রলীগ ছিল বা কেউ ছাত্রলীগ ছিল, তারা আশাহত হওয়ার কারণেই তো এই তাদের দলটির জন্ম হয়েছিল, এবং তারাই ছিল ওই সময় প্রথম সারির নেতা, কারণ অন্য দলগুলোর থেকেও তারা অনেকটাই এগিয়ে গেছিল। তাহলে বঙ্গবন্ধু যেমন তাদেরকে দমন করার জন্য নতুন রক্ষী বাহিনী গঠন করেছিলেন, অথচ ওই রক্ষী বাহিনী গঠন না করে তিনি তাদের সাথে বৈঠক করে তাদের চাওয়া পাওয়া এসব বিষয়গুলোর গুরুত্ব দিতে পারতেন, সেটা করেন নাই। এক পর্যায়ে সিরাজ শিকদারকে হত্যা করার পরে সে আবেগ ধরে রাখতে পারেননি, তিনি উচ্চারণ করছিলেন, কোথায় সেই সিরাজ শিকদার। এটা যেমন এখন একটা মানুষের মুখের, এটা একটা সবার মুখে মুখে কথাটা আছে। বঙ্গবন্ধুর নাম যখন কেউ ঘৃণিতভাবে উচ্চারণ করে তখনই কিন্তু ওই কথাটা উচ্চারণ করে। বাকশাল নিয়ে বিভিন্ন নিন্দামূলক কথাবার্তা বলার সময় কিন্তু ওই কথাটা আনে। আবার একইভাবে জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করলেন, তিনিও কিন্তু ওই একই ভুলে পা দিলেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ চলছিল, বাকশাল হওয়ার পরে তো সকল দল নিষিদ্ধ। তাহলে বঙ্গবন্ধু মরার পরে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা রাজনৈতিক দল গঠন করতে পারতেন, এবং আওয়ামী লীগের যত 84 নেতা ছিলেন মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা, এবং অন্যান্য দলের তাদের দলে যারা আসছিলেন সবাইকে নিয়ে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা দল গঠন করতে পারতেন। তিনি সেটা না করে এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টে মুক্তিযুদ্ধ বিরোধী এবং কিছু মুক্তিযোদ্ধা এইসব নিয়ে মুক্তিযোদ্ধা যারা তার ঘনিষ্ঠ যারা ছিলেন তাদেরকে নিয়েছেন, আর বাকি সব মুক্তিযুদ্ধ বিরোধী এবছর দল গঠন করছেন। তাতে কী হয়েছে, মুক্তিযুদ্ধপন্থী সেনাবাহিনী সাধারণ জনগণ শুরু থেকে তার পিছনে ষড়যন্ত্র শুরু করছিলেন, এবং এরা উনি বুঝতে পারছিলেন, যার জন্য উনি প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যায় ভুগছিলেন। সেক্ষেত্রে তার যার শুভাকাঙ্ক্ষী কিন্তু মুক্তিযোদ্ধা তাদেরকেও তিনি বিশ্বাস করতে পারেন নাই। এক পর্যায়ে গণহারে মুক্তিযোদ্ধাদের নিধন করা শুরু করছেন, সেই কুয়ের মাধ্যমে, অন্য অন্য ষড়যন্ত্রের মাধ্যমে, যেগুলো ইতিহাস এখনও মানুষের কাছে অজানা। এটা করেও কিন্তু তিনি রক্ষা পান নাই, এবং তিনি রাজনীতিটাকে এমন পর্যায়ে নিয়ে আসছিলেন, তার ওই নিজের ওই বঙ্গবন্ধুর কোথায় সিরিয়াস শিকদারের মতো একটা উক্তি করছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান। তার মানে কি, এ কথাটা এখন কিন্তু জিয়াউর রহমানের ব্যাপার যখন মানুষের সমালোচনা করে তখন কিন্তু ওই কথাটা টেনে নিয়ে আসেন। তাহলে কী হলো, এই যে তাকে হত্যার একটা যুযুতে পেয়ে বসছিলেন এবং প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে ছিলেন, সেটা কিন্তু ঠেকাতে পারছিলেন না। এক পর্যায়ে কিন্তু তার ওইভাবে অকালে বিদায় নিতে হয়েছে। এখন পরবর্তীতে এরশাদ তিনিও কিন্তু সেই তার সম্পর্কে তার ক্ষমতা লিপ্ত ছিল প্রচুর, এবং নারী আসক্তি। অথচ তিনি কিন্তু ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন, বিভিন্ন মাজারে তিনি দান খায়রাত করতেছেন, মাজার উন্নয়নের কাজ করতেছেন, এটা ওনার কাছে এক প্রকার ওহি আসার মতো নিজেকে মনে করতেন। অথচ তিনি ছিলেন একজন চরিত্রে, যদিও দেশের উন্নয়নের কাজ করছেন, কিন্তু ওই কাজের বাইরেও তার আলাদা একটা পরিচয় সবার কাছে উন্মুক্ত হয়েছিল। এখন ওই বিভিন্ন কাজকর্ম যেটা ভালো আসতো আউটপুট, সেটা বলতো মুই করছো, আর যেগুলো খারাপ সেগুলো তিনি কৌশলে এড়িয়ে যেতেছিলেন। এবং দেখেন, গণতন্ত্রের রাষ্ট্রে তার কি দরকার ছিল সেই রাষ্ট্রধর্ম ইসলাম করা? তিনি কি খুব ইসলাম প্রিয় ছিলেন? তিনি কি রাষ্ট্রধর্ম ইসলাম করে দেশের কোনো উন্নয়ন করতে পারছেন? অথচ একটা বিতর্কের জন্ম দিয়ে দেশে একটা বিভাজন তৈরি করছেন। এখন তারও দেখেন এক পর্যায়ে বিদায় নিতে হয়েছে। এখন আমি যেটা বলি, এই যে বর্তমান সরকার হাসিনার স্বৈরশাসক, হাসিনার স্বেচ্ছাচারী, হাসিনার
মানে একগুঁয়েমির কারণে এই তার পতন হয়েছে। এবং পতন হওয়ার জন্য অনেকগুলো উইং ছিল, ডক্টর ইউনূস তার একটা অন্যতম, ছাত্রদের বৈষম্য একটা অন্যতম, কোটা আন্দোলন একটা অন্যতম একটা উইং। এখন সবগুলো যখন একযোগ হয়েছে তখন হাসিনার পতন হয়েছে। হাসিনা তো ছাত্রদের এই আন্দোলনটাই মরা ইস্যুটাকে, এই কোটা সংস্কারের বিষয়টা মরা ইস্যুটাকে আবার নতুন করে আনা উচিত যায় না, এটা তার দলের কেউ আনছেন। তারপরে সেই বাজার ব্যবস্থা তিনি সিন্ডিকেটের কাছে জিম্মে গেছিলেন। তারপরে সেই ইতিহাসের যে দুর্নীতির এক একটা খবর, ক্যাসিনো কাণ্ড থেকে শুরু করে আরও অনেক বড় বড় দুর্নীতি, সেই কোনোটার তিনি ব্যবস্থা নেন নাই। তারপরে সেই মাদক নিয়ন্ত্রণের নামে সেই মাদকের সম্রাটকে তিনি এমপি করে মাদক নিয়ন্ত্রণ করছেন, এটা হাস্যকর। তারপরে তার দ্বারা পুরস্কৃত যত পুলিশ অফিসার, সচিব, উপসচিব, যারাই তার কাছে মানে শুদ্ধচারের পুরস্কার পেয়েছেন, তারা সবাই দুর্নীতিতে গলা পর্যন্ত নিমজ্জিত ছিলেন। কিন্তু উনি ওনার কোনো ব্যবস্থা নেন নাই। তনকান চারজন এগুলা দেখতে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে উঠছিলেন। এখন ছাত্ররা যেহেতু কোটা আন্দোলন নিয়ে সামনের কাতারে ছিলেন, যার জন্য ছাত্রদেরকে এই আন্দোলনের প্রধান ভূমিকায় দেখা যায়। কিন্তু আসলে তো সবগুলো উইং একত্র হয়ে এই সরকারের পতন হয়েছে, এটা আওয়ামী লীগের বুঝতে হবে। এখনও তারা ওই ইউনূসের দিক ফোকাস করলে হবে না। আন্দোলনের পর আওয়ামী লীগের ভিতর থেকেই নিয়েছে। বিএনপি বা অন্যান্য দল যখন রাজপথে নামে, তখন আওয়ামী লীগের শান্তি মিছিলের নামে পাশাপাশি একটা মিটিং করে এবং বলে যে তারা আওয়ামী লীগ মাঠে না থাকলে নৈরাজ্য করবে। তাহলে ছাত্ররা যখন এই আন্দোলন করছেন, তাদের সময় কেন ছাত্রলীগ বা ছাত্রদল, যুবলীগ, আওয়ামী লীগ তারা কেন মাঠে থাকে নাই? তারপরে তাদেরকে নৈরাজ্য করতে দেওয়ার পরে এখন যখন মেসাগর অবস্থা হলো, তখন আবার আসলো একটা বিতর্কিত সিদ্ধান্ত যে গুলি করা। তো এই যে বিষয়গুলা, এটাই তো সেই তারা পতনকে ত্বরান্বিত করছেন। তাহলে এখন আওয়ামী লীগের ভাবতে হবে যে কারা এই কোটা আন্দোলনটাকে ফিরিয়ে নিয়ে আসছিল, কারা কোটা কেসটাকে নতুন করে ফাইল করছিলেন, কারা এই কোর্টের ইস্যুটাকে বিলম্বিত করছিলেন, কারা এই পাল্টাপাল্টি সমাবেশ, মাঠে থাকা, এটা থেকে তাকে বিরত রাখছিলেন, কারা এই ঘটনার গুরুত্ব দেন নাই, গোয়েন্দা তথ্য তারা কারা মিস করছিলেন, তারপরে তার চারাদারে যারা দুর্নীতিবাজ ছিল তাদেরকে কেন তিনি ব্যবস্থা নিতে পারেন নাই, কেন জনগণের এই মনে আশ্বস্ত করতে পারেন নাই, এগুলো তার ভাবতে হবে। এবং এখনও যদি ওইসব ভেবে না দেখায়, শুধুমাত্র একটা লাইভে এসে মিটিং করা বা সামনে আন্দোলনের কোনো ঘোষণা দেওয়া, এতে আওয়ামী লীগের কিছু হবে না। এবং এখানে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বোঝা যাচ্ছে ঘটনা দৃষ্টি, উনি এই হাসিনা পরাজয়ের প্রধান মাস্টার মাইন্ড। কারণ উনি কিন্তু নিজের মাথাটাকে সেভ করার জন্য এই ছাত্রদেরকে মাস্টার মাইন্ড বানিয়েছেন। এখন কাজে কাজে কিন্তু দেখা যাচ্ছে যে মাস্টার মাইন্ড উনি নিজে। আমি আগেই বলছি যে শেখ হাসিনার পতনের অনেকগুলো উইং ছিল, তার প্রধান ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই যে উনি যে এমন একটা ভাব দেখান যে উনি সুবোধ, কিন্তু এই যে ঘটনাক্রম, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে সব কিছুর মূলেই তিনি নিজে। এই ছাত্রদেরকে উনি এই নিজের ওনার দিকে ফোকাসটা থেকে দূরে রাখার জন্য ছাত্রদেরকে আনছেন সামনে। আনালে ছাত্ররা যখন কলেজে কলেজে আন্দোলন হয়, কলেজে কলেজে মারামারি হয়, এসব আবার উনি একটু শব্দটা করেন না। এই দেশে এত বিশৃঙ্খলা, তার ভিতরে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সেরকম কোনো উদ্যোগ নেই। কিন্তু দেখা গেল যে ভারত বিরোধী যখন ইস্যু আসে, তখন একেবারে তাকে খুব মানে সরব দেখা যায়। তাহলে এই যে মাহবুজ আলম বা নাহিদ ইসলাম, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা হাসানাত আবদুল্লাহ, শারজিদ আলম, এদেরকে এক এক সময় সামনে নিয়ে আসে এবং তাদেরকে ফোকাস করে।
কিন্তু আড়ালে সব কিছুর মূলে উনি, কারণ ওনার যে নীরবতা এবার তাতেই বোঝা যায় যে পিছন থেকে সব কিছুই উনি করতেছেন। আর নয়তো এখন এই যে আইনশৃঙ্খলার পরিণতি তো ভয়াবহ, এগুলো উন্নতি করতে পারে না, অথচ উনি সেনাবাহিনীকে মানে রাখছেন। তার মানে সেনাবাহিনীকে কৌশলে বিতর্কিত করতেছেন। আবার পুলিশদের, যেখানে পুলিশের মনোবল বাড়ানো দরকার, পুলিশের শক্তি বাড়ানো দরকার, সেখানে পুলিশদেরকে বিতর্কিত করতেছেন। অনেক পুলিশ যোগদান করে নাই, সেই নিয়ে হুঙ্কার চাচ্ছেন। আবার পুলিশের হত্যার বিচারকে ইমিউনিটি দিয়া তাদের মনোবলটাকে আরও ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখন আবার কৌশলে আরেকটা প্ল্যান নিয়েছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবেন। এমনভাবে কথাটা উনি উচ্ছ্বসিতভাবে বলতেছিলেন এবং সাফাই গিয়েছিলেন, মনে হয় যেন উনি একটা দলের মাথা উনি। তার মানে কি উনি ওনার সেই নাগরিক শক্তির একটা সুপ্ত বাসনা এই দলের মাধ্যমে প্রকাশ পাইতেছে, এটা বোঝা যাচ্ছে। এটা জনগণের বোঝা উচিত যে একসময় উনি একটা দল গঠন করতে চাইছিলেন এবং সেই ঘটনা কোনো কারণে সেটা পারেন নাই। তাই পারেন নাই বলতে তার ভিতরে যে বাসনা শেষ হয়ে গেছে তা কিন্তু না, ওইটারই উনি নূতন রূপ এখন সামনে আসতেছেন, এটা বুঝতে হবে। কারণ ওই ছাত্রদের দিকে দোষ দিয়ে মাস্টার মাইন্ডের দিকে না তাকিয়ে এখন বোঝা গেল যে ঘটনাক্রম এবং একটা পর একটা যা ঘটতেছে দেশে, তাদের ধরে নিতে হবে যে সব কিছুর মূলই ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যতটা না মানুষের দৃষ্টিতে একেবারে ফ্রি ইমেজ দেখেছিলেন, আন্তর্জাতিক অঙ্গনের উনি একজন ব্যক্তিত্ব এবং নোবেল বিজয়ী। কিন্তু দেশের যে এই অবস্থায়, যে আন্তর্জাতিক পর্যায়ে কোন পর্যায়ে দেশটা যাচ্ছে, তার দিকে কিন্তু ওনার সামান্য দৃষ্টি নাই। উনি পাকিস্তান প্রেম, পাকিস্তানের থিওরি নিয়ে দেশের এই অবস্থা আসছেন। উনি কোনো কিছু বিতর্কিত করতে চাচ্ছেন না। সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ছাত্র সমাজ এবং ছাত্রদের শিক্ষা ব্যবস্থা সব কিছু কিন্তু কৌশলে, বিচার ব্যবস্থা সব কিছু কিন্তু কৌশলে ধ্বংস করার একটা পায়তারা করতেছেন। এবং এটা শেষ কোথায় যাবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। আর প্রতিদিন কী ঘটনা ঘটবে, আগামীকাল কী ঘটবে আজকে কিরকম তো অনুমান করা যাচ্ছে না। কারণ ওনার মাথায় আরও কত কী আছে, ওই কী বলে যে ওনার থলের ভিতরে আর কী কী আছে এটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অতএব সবাই সতর্ক থাকতে হবে। এখন কিন্তু এই ছাত্রদের এই বৈষম্য বিরোধীও বলা যাবে না, বৈষম্যবাদীও বলা যাবে না। এখন এটা ছাত্ররাও বলির পাঠা আমি মনে করি। এখন তাদেরকেও ভাবতে হবে যে তারা এই দল গঠন করলে তাদের এই দলের পরিস্থিতি কোন দিকে যাবে। গতকালের ঘটনা কিন্তু ছাত্রদের এই সামনে রাজনৈতিক দল গঠন কিন্তু আরও একটা ধাক্কা। কারণ হয়তো আমি বলি যে ডক্টর ইউনূসের সুপ্ত বাসনায় রাজনৈতিক দল, কিন্তু গতকালের ঘটনায় কিন্তু ছাত্রদের প্রতি মানুষের সহানুভূতি আরও কমছে। তো এখন ওনার থিওরি কি জানি না, হয়তো ওনার এই রাজনৈতিক দলটা গঠন হবে, কিন্তু ওই দল গঠনের মাধ্যমে যে ওনার ক্ষমতা দিতে হবে তা না। ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে, যেটা নির্বাচন না করে উনি যাতে অনেকটা সময় পার করতে পারেন, হয়তো এরকমই একটা উদ্দেশ্য। এবং তার ভিতর দিয়া ওনার ক্ষমতাকালীন থাকা অবস্থায় দেশের 12টা বাজিয়েই উনি ছাড়বেন। অতএব সবাই সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম।